বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমি ইমাম কাজী কাইয়ুম নিউ ইয়র্ক থেকে টক শো ঢেউ আটলান্টিক থেকে পদ্মার এই আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি যেহেতু 21শে ফেব্রুয়ারি এবং ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে আমাদের আজকের এই অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি। আপনারা জানেন আমাদের প্রয়াত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী বাংলাদেশ নিউ ইয়র্কের প্রেস ক্লাব গঠনকারে যে কথাগুলো তিনি বলেছিলেন যে এখানে পদ্মার পারের ঢেউয়ের আঘাত আটলান্টিকের ঢেউয়ের আঘাত পদ্মা পারে গিয়ে আঘাত হানে। তো এখান থেকে বাংলাদেশের পরিস্থিতির উপর আমাদের তিন প্রধান দলের এবং প্রত্যেক দলের রাজনীতিবিদরা বাংলাদেশের ঘটমান পরিস্থিতির উপর নজর রেখেই চলেছেন। আমাদের বাংলাদেশে নির্বাচনের আগে যে কর্মকাণ্ড, নির্বাচনের আগে যে ঘটনা বহুল বাংলাদেশের আলোচিত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের নির্বাচনের প্রাক নির্বাচন এবং নির্বাচন উত্তর অনেকগুলো ঘটনা ঘটে গেছে এবং সে সম্বন্ধেও আমাদের বিগত টক শোর অনুষ্ঠানটি প্রথম অনুষ্ঠান সেটি হয়েছিল এবং হয়েছে। এবং আজকের এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশের উপজেলা নির্বাচন এবং বিগত নির্বাচন উত্তর বিষয়গুলোর উপর আমরা আলোচনা করব। আমাদের সাথে আজকে বাংলাদেশের তিন প্রধান দলের কর্মকর্তা নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমি নেতৃবৃন্দকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। এই আমাদের প্রবাসে যারা রাজনীতির সাথে ওতপ্রোত বাংলাদেশের রাজনীতির সাথে জড়িত আছেন সেই রাজনৈতিক তিন দলের প্রথম থেকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের বিএনপির পক্ষ থেকে যে দুজন আমার ডান দিকে আছেন, আমাদের জনাব আব্দুল লতিফ সম্রাট সাহেব, অত্যন্ত পরিচিত মুখ্য কমিউনিটির অ্যাক্টিভিস্ট। উনি হলেন সাবেক সভাপতি যুক্তরাষ্ট্র বিএনপি এবং বহির্বিশ্ব আন্তর্জাতিক প্রধান সমন্বয়কারী কেন্দ্র বিএনপি। এবং আমার বাম পাশে ওনার পাশেই বসে আছেন জনাব গিয়াস আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় বিএনপি এবং মূলধারা রাজনীতি। তিনি নিউ ইয়র্ক থেকে সিনেটর হিসেবে নির্বাচন করে আলোড়ন সৃষ্টি করেছিলেন। এবং দর্শক শ্রোতা, আমার পাশে বসে আছেন খন্দকার ফরহাদ, উনি বীর মুক্তিযোদ্ধা হিসেবে আজকে আমাদের এই টক শোতে জয়েন করছেন। এবার জাতীয় পার্টি থেকে আমাদের সাথে যে দুজন অতিথি আজকে যোগদান করছেন, আমাদের প্রবাসের অত্যন্ত পরিচিত এবং ঝানু রাজনীতিবিদ আলহাজ আব্দুর রহমান, ভারপ্রাপ্ত সভাপতি, উনি বসে আছেন ডান দিকে। এবং বাংলাদেশ থেকে জাতীয় পার্টির হয়ে আজকে আমাদের অতিথি হিসাবে যিনি আমাদের এই টক শোতে জয়েন করছেন, তিনি হলেন জনাব শহীদ আহমদ শিব্বির, আমার বাম পাশে বসে। তিনি বাংলাদেশ থেকে এসেছেন মাসখানেক হলো। তিনি হলেন সহ সাধারণ সম্পাদক সিলেট জেলা জাতীয় পার্টি, সহ সভাপতি জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটি। এবং বাংলাদেশের আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ থেকে আমাদের সাথে আজকের এই টক শোতে দুজন অতিথি যোগদান করছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। অত্যন্ত তোকড় এবং পলিটিশিয়ান এবং প্রবাসে আওয়ামী লীগের পক্ষ থেকে তিনি হলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ 90 এর গণ অভ্যুত্থানের সিলেট জেলা ছাত্র সংগ্রাম পরিষদের প্রথম সারির অন্যতম ছাত্র নেতা জনাব আজমল শাহিন, মাঝখানে বসে আছেন। এবং তার পাশে উনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এবং আওয়ামী লীগের পক্ষ থেকে আরেকজন উপস্থিত আছেন, তিনি হলেন যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জনাব দুরুদ মিয়া রনেল। আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা অত্যন্ত বন্ধুসুলভ পরিবেশে আজকে আমরা আলোচনা করব। যে তোমরা সবাই বাংলাদেশের রাজনীতির উপর, আমরা বাংলাদেশ ছেড়ে আসলেও আমরা আমাদের দুই চোখের এক চোখ সব সময় বাংলাদেশের প্রতি থাকে এবং সবসময় আমরা এখানে প্রবাসী থাকি।
তো আমি আজকে প্রথমে আমি জনাব আব্দুল লতিফ সম্রাটকে প্রশ্ন করব, বাংলাদেশে যে উপজেলা নির্বাচনের আগে যে নির্বাচনটি হয়ে গেল 5ই জানুয়ারি যে নির্বাচনটি হয়ে গেল, সে নির্বাচন পূর্ববর্তী এবং পরবর্তী সম্পর্কে আপনার একটু অভিমত যদি তুলে ধরেন, সেই নির্বাচনকে আপনি কিভাবে দেখছেন, যদি একটু আপনি তুলে ধরেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আটলান্টিক থেকে পদ্মা টক শো ঢেউয়ের আজকের এই আয়োজনে সম্মানিত উপস্থাপক এবং এই সেটের বাইরে দেশে এবং বিদেশে যে সমস্ত দর্শকরা এই শোটি দেখছেন, তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য দিচ্ছি। 5ই জানুয়ারির যে নির্বাচন, যদি এটাকে আমরা নির্বাচন বলতে চাই, কারণ এই ব্যাপারে বিভিন্ন শুধু রাজনৈতিক দৃষ্টিকোণ নয়, বাংলাদেশের যে সিভিল সোসাইটি আছে, বাংলাদেশে যে বুদ্ধিজীবী একটি শ্রেণী আছে, নিরপেক্ষ নির্দলীয় যারা, এবং বহির্বিশ্বে জাতিসংঘ সহ পাশ্চাত্যের যে সমস্ত গণতন্ত্রের সূতিকাগার হিসেবে পরিচিত সেই যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা বা বিভিন্ন দেশের, তাদের যে বক্তব্য থেকে একটি কথা ফুটে উঠছে, সেটা হলো যে 5ই জানুয়ারি মূলত কোনো নির্বাচন হয়নি। এটা একটি দলীয় সরকারের অধীনে দলীয় স্বেচ্ছাচারিতায় এই সরকারকে, অতীতের সরকারকে পুনঃস্থাপন করার লক্ষ্যে এক দলীয় একটি নির্বাচনী প্রহসন হয়েছে। আপনারা জানেন, এটা ইতিমধ্যে বাংলাদেশেও যে সমস্ত টক শো হয়, তার মাধ্যমে আমরা সবাই দেখেছি যে একটি নির্বাচনে 153 জন এবং পরবর্তীকালে বর্তমান সংসদের যে স্পিকার, তিনি সহ 154 জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এবং পরবর্তীতেও যারা নির্বাচিত হয়েছেন, মানে যে নির্বাচনটি হলো 5 তারিখে, সেই নির্বাচনেও আমি আজকেই টেলিভিশনের একটি টক শোতে দেখছিলাম, সাবেক আওয়ামী লীগের নেতা, যিনি বাংলাদেশের শাসনতন্ত্র রচনাকালে, সংবিধান রচনাকালের অন্যতম স্বাক্ষরকারী, পাবনার সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জনাব সাইদ, আজকেই বলছিলেন তার নির্বাচনী এলাকায় কি হয়েছে, নির্বাচনের নামে কিভাবে কেন্দ্র দখল থেকে শুরু করে সমস্ত ঘটনাগুলি তিনি আদ্যপান্ত আজকে বর্ণনা করেছেন। এবং এছাড়া তো পত্র পত্রিকায়, মিডিয়ায়। সেজন্য আমি বলছি যে বিএনপি সহ 19 দলীয় জোট, এখন আগে ছিল 18 দলীয় জোট, তারা প্রথম থেকে যে কথাটা বলার চেষ্টা করছিল, সেটা হলো সকল দলের অংশগ্রহণের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন একটি নির্দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হলে এই নির্বাচনটা প্রতিযোগিতামূলক হতো এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করুক, আওয়ামী লীগের মহাজোট জয়লাভ করুক, অথবা তারা জয়লাভ করুক, সেই জয়কে সবাই সাধুবাদ জানাতো। কিন্তু সেটা হতে পারেনি। কিন্তু বাংলাদেশ সরকার তো বলছেন যে সংবিধান মতোই সেই নির্বাচন হয়েছে এবং বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ নির্বাচনে বেশি মানুষের অংশগ্রহণের পরিবেশ ছিল না বলেই এটা এরকম হয়েছে নির্বাচন। তাছাড়া বিশ্বের অনেক দেশ সেই নির্বাচনকে গ্রহণ করে নিয়েছে। আপনার এই বক্তব্যটার ব্যাপারে আমি বলতে চাই যে সংবিধানের যে কথাটি বলা হচ্ছে, সেটা হলো যে সংবিধান একটি ব্রুট মেজরিটির দ্বারা গঠিত বিগত আওয়ামী সরকার। এখন আপনার যদি ব্রুট মেজরিটি থাকে, আপনি সংবিধানে যথেচ্ছা সংশোধন করতেই পারেন এবং করেই আপনি সংবিধানের দোহাই দিতে পারেন। আপনি বা যারা প্যানেলে আছেন তাদের কাছে প্রশ্ন থাকবে
96-তে বিএনপি যে নির্বাচন করেছিল সেটা কি সংবিধান অনুযায়ী নির্বাচন হয়নি? তাহলে তখনকার আওয়ামী লীগ কেন আন্দোলন করলো? সংবিধান, এই যে তত্ত্বাবধায়ক সরকার যখন এর আগে আওয়ামী লীগ আন্দোলন করছিল, তখন কি বাংলাদেশের সংবিধানে কোথাও তত্ত্বাবধায়ক কথাটি পর্যন্ত লেখা ছিল? আন্দোলনের মাধ্যমে, একটি কনসেনসাসের মাধ্যমে সেই কথাটি সংযোজিত হয়েছে। এখন সেটাকে বাদ দিয়ে আপনি সংবিধান রক্ষার নামে যে নির্বাচন করা হলো, সেখানে জনগণের যে অংশগ্রহণ, নির্বাচন কমিশনের দেওয়া তথ্য মেনে নিলে সেটা তো একেবারেই অগ্রহণযোগ্য, সেটা মেনে নিলেও যদি 40 ভাগ বলেন, তাহলে ওই যে 153 সিটে যে নির্বাচন হয় নাই তার সাথে ইকুয়েট করলে সারা দেশে 20%-এর নিচে লোকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। আরো অনেক ডেটা আছে, আমি বলতে পারি 400 সেন্টারে কোনো ভোটারই যায় নাই, যথেচ্ছাচার হয়েছে, এগুলা। তো সেই জন্য আমি মনে করি অতীত আমরা যতই ঘাটাঘাটি করি, অতীতটা আর ফিরে আসবে না। এখন জাতীয় স্বার্থে আগামী দিনে বাংলাদেশ, যাকে আজকে সারা বিশ্ব একটি ইমার্জিং টাইগার বলছে, এবং একটি মডারেট মুসলিম কান্ট্রি হিসেবে গণতন্ত্র চর্চা যে দেশে আছে বলে আমরা উচ্চ প্রশংসিত, সেই দেশকে বিশ্ব দরবারে সম্মান রক্ষার জন্য আমাদের দাবি থাকবে বর্তমান সরকারের নিকট যে তারা অবিলম্বে আলাপ আলোচনার মাধ্যমে একটি সকলের নিকট গ্রহণযোগ্য পদ্ধতিতে যত শীঘ্র সম্ভব সকল দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটি নির্বাচন দেবেন। আপনার কাছে আমি পরে আসবো। আমি জনাব শাহিন আজমল শাহিনকে বাংলাদেশে যে নির্বাচন, উপজেলা নির্বাচন আগে যে নির্বাচন হয়ে গেল সে সম্পর্কে সেই নির্বাচনের পক্ষে আপনার বা সেই নির্বাচনকে আপনি কিভাবে দেখছেন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, আপনি যদি আপনার অভিমত তুলে ধরেন। ধন্যবাদ জনাব কাজী কাইয়ুম সাহেব। টক শো ঢেউ আটলান্টিক থেকে পদ্মা এ ধরনের একটি অনুষ্ঠান উপস্থাপন করা, আপনাকে ধন্যবাদ, এবং যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং দর্শক শ্রোতা উত্তর আমেরিকা এবং বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে যারা এই অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আপনার উপজেলার বর্তমান যে নির্বাচন হচ্ছে সেই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার বড় ভাই আব্দুল লতিফ সম্রাট, সাবেক সভাপতি যুক্তরাষ্ট্রের, তিনি রাজনৈতিক দৃষ্টিকোণে যে কথাগুলো বলেছেন সেগুলোর উত্তর দিয়ে আমি আপনার মূল উত্তরে আমি আস্তে আস্তে প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। আপনারা সবাই জানেন 2008 সালের জাতীয় সংসদ নির্বাচন যখন অনুষ্ঠিত হয়েছিল, বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত অবাধ সুষ্ঠু একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, যেটা দেশে এবং বহির্বিশ্বে সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন ছিল। সেই নির্বাচিত সরকার যখন রাষ্ট্রের সর্বক্ষেত্রে সফলতা অর্জন করার মাধ্যমে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই বিএনপি এবং জামাত, 4 দলীয় জোট, তারা বিএনপি এবং জামাত কর্তৃক যখন দেখতে শুরু করলেন, যখন সরকার শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সর্বক্ষেত্রে সফলতা অর্জন করার মাধ্যমে এগিয়ে যাচ্ছিল, তখনই তারা বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে বাধাগ্রস্ত করার জন্য সম্পূর্ণ অযৌক্তিক, অসাংবিধানিক, অগণতান্ত্রিক এবং বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয়ের রায়কে অমান্য করে তারা একটা অযৌক্তিক দাবি শুরু করলেন। ঠিক একই আপনার যখন যদি ইতিহাস দেখেন, যেসব অযৌক্তিক দাবি শুরু করার একটি প্রক্রিয়ায় যখন নির্বাচন এগিয়েছিল, নির্বাচনের পূর্বে তারা যে অবস্থা সৃষ্টি করেছিলেন বিএনপি এবং জামাত, সেটা বাংলাদেশের সবাই জানেন যেটা কোনো গণতান্ত্রিক বা সুষ্ঠু রাজনৈতিক পরিস্থিতি
বা গণতান্ত্রিক আন্দোলনের কোনো অংশ ছিল না, যেগুলা নির্বাচনকে সামনে রেখে মানুষকে মারা, পুলিশ বাসে আগুন দিয়ে মারা, এগুলা অত্যন্ত যেগুলো রাজনৈতিক কোনো কাজই নয়। মূলত বিএনপি যদি আওয়ামী লীগ তাদের তত্ত্বাবধায়ক সরকার মেনেও নিত, তারপরেও কিন্তু বিএনপি জামাত সেই নির্বাচনে অংশগ্রহণ করতেন না। তাদের মূল উদ্দেশ্যই ছিল বাংলাদেশকে একটা রাজনৈতিক সংকটে ফেলিয়ে দেওয়া এবং তৃতীয় শক্তিকে বাংলাদেশের রাজনীতি প্রতিষ্ঠিত করা। কিন্তু আপনারা সবাই জানেন, দেশবাসী এবং আপনারা সবাই এসব যারা আজকের অনুষ্ঠান দেখছেন, যে 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু জাতীয় 4 নেতাকে হত্যা করার পর বাংলাদেশের যে ইতিহাস বিকৃতি এবং যে চেষ্টা চলেছিল, যা এখনো চলছে এবং যার অবসান শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার, বর্তমান সরকার অবসান করতে চেষ্টা করে যাচ্ছে। আপনারা সবাই জানেন যে গত যে নির্বাচন, এই নির্বাচনটি ছিল আসলে গত 5ই জানুয়ারি একটি সাংবিধানিক ধারাবাহিকতা, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সেই নির্বাচনের মাধ্যমে সেই বাংলাদেশের মানুষ কিন্তু অত্যন্ত বাধা বিপত্তি উপেক্ষা করেও শতকরা 40%-এর উপরে মানুষ সেদিন নির্বাচনে অংশগ্রহণ করে এবং একটা নতুন সরকার উপহার দিয়েছে। এবং আপনারা সবাই জানেন যে বাংলাদেশের আজকে সর্বক্ষেত্রে, কৃষি বলেন, শিক্ষা বলেন, স্বাস্থ্য, সর্বক্ষেত্রে, যোগাযোগ, অর্থনৈতিক ক্ষেত্রে যে সফলতা অর্জিত হয়েছে, বাংলাদেশের মানুষ এখন আর বিরোধী দলের সেই বিএনপি এবং জামাতের ডাকে সাড়া দিচ্ছে না। যার দরুন আজকে তারা রাজনৈতিকভাবে যে কোনো ধরনের কর্মসূচি, যে কোনো ধরনের প্রোগ্রাম দিচ্ছেন, সেগুলোতে সাধারণ মানুষের সম্পৃক্ততা বা আজকে নেই। আপনার মূল প্রশ্নটি ছিল যে উপজেলা নির্বাচন। আপনারা সবাই জানেন যে বর্তমান একটি সরকার, আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, আওয়ামী লীগের নির্বাচিত একটা সরকার আছে, সেটা আওয়ামী লীগ রাজনৈতিক দলের সাথে কোনো সম্পর্ক আমরা মনে করি না। একজন আওয়ামী লীগের কর্মী, একটা সরকার গঠিত হয়েছে রাষ্ট্র পরিচালনার জন্য, তারা রাষ্ট্র পরিচালনা করছেন এবং নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, বর্তমান নির্বাচন একটি নির্বাচন কমিশনের অধীনে। নির্বাচন কমিশন আপনারা আজকেই দেখেছেন টকশোতে আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন একজন ওসিকে নির্বাচন কমিশন বদলিয়ে দিয়ে দিয়েছেন। তার মানে নির্বাচন কমিশন এখন নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছে। আমরা আশা করি আজকে যে 97টি যে নির্বাচন বাংলাদেশের প্রথম পর্ব যে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল, বাংলাদেশের যে আপনারা সবাই আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা সবাই অবগত আছেন, যে পরিস্থিতি, এগুলো ছোটখাটো কিছু যেগুলা ভোট কেন্দ্র দখল, এগুলা বাংলাদেশের থেকে আমরা প্রবাস থেকে নিয়োগ থেকে বসে আমরা আমাদের কাছে একটা অবাক ঘটনা লাগে এবং অনেক এটা বিশ্বের কোথাও দেখি না। কিন্তু এগুলো আস্তে আস্তে আমাদের বন্ধ করতে হবে। সেজন্যই প্রবাস থেকে এবং এখানে যারা প্রবাসে যারা রাজনীতির সাথে জড়িত আছে তারাও এদের সোচ্চার হলে আগামীতে ভবিষ্যতে এই ধরনের ভোট দখল বা নির্বাচনের অনিয়ম যেগুলো এখন হচ্ছে এগুলো হবে না। আমি আশা করি সরকারের কাছে দাবি জানাবো, যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন এবং নির্বাচন কমিশনের কাছে আওয়ামী লীগের পক্ষ থেকে, যাতে আগামী নির্বাচনগুলো শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু নির্বাচন হয়, যেন বাংলাদেশের মানুষ তাদের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করছি। আমি জাতীয় পার্টির আমাদের অতিথিদের কাছে যাওয়ার আগে আমি আমাদের আজকে খন্দকার ফরহাদ, যিনি বীর মুক্তিযোদ্ধা হিসেবে আজকের এই টকশোতে জয়েন করছেন, তার বাংলাদেশের বিগত নির্বাচন এবং উপজেলা নির্বাচন সম্পর্কে তার অভিমতটি শোনার জন্য আমি তাকে মাইক্রোফোন দিচ্ছি। কয়েক মিনিটে আপনি শেষ করেন। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সঞ্চালক। নির্বাচন যেটা হয়ে 5 তারিখে যেটা হয়ে গেল, আজকে যেটা হলো, যেটা সম্পর্কে আপনি যেটা জানতে চেয়েছেন, আমি এগুলি প্রথম নির্বাচন তো কোনো নির্বাচনই হয়নি, এটা প্রশাসনের নির্বাচন। সরকার নিজের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে রাখার জন্য নিজের ছত্রছায়া কিছু নিজস্ব লোকদের রেখে, দলীয় বাহিনীর লোক এবং তার নির্বাচন কমিশন এবং অন্যান্য যে সমস্ত প্রশাসনিক দায়িত্বে যারা থাকে তাদেরকে রেখে একটা ইলেকশন করার চেষ্টা করেছে এবং অনেকটা গায়ের জোরে সেই ইলেকশনটা হয়েছে। 5% লোক সেখানে উপস্থিত হয়নি, আমরা বিভিন্ন পত্রপত্রিকা এবং সব জায়গা থেকে যা দেখেছি। আর কিছুক্ষণ পূর্বে এক বক্তা বলেছেন, আমি ওনার সাথে একটু এটা দ্বিমত করার জন্য বলছি, যে আমরা যদি খোলা চোখে সবকিছু দেখি, খোলা ই করলে ভালো হয়। যেমন বাংলাদেশের সবচেয়ে শীর্ষ ছিল পত্রিকা প্রথম আলো এবং ডেইলি স্টার, এছাড়া আরো অনেক পত্রিকায় এবং অমিপন্থী পত্রিকাগুলো জরিপ করে দেখিয়েছিল ইলেকশন আগে, যদি এবার নির্বাচন হয় সুষ্ঠু এবং বিএনপি শতকরা 70 থেকে 80% ভোটে জয়যুক্ত হবে, সেখানে তারা কেন নির্বাচনে যাবে না বা এটা ষড়যন্ত্র, এই ধরনের কথা কেউ বলে, এটা আমার কাছে অত্যন্ত হাস্যকর মনে হয়। যে দল ক্ষমতা যেতে, ক্ষমতার জন্যই দুই দল রাজনীতি করেন এবং ক্ষমতা যেখানে একটা চমৎকার সুযোগ সেখান থেকে বঞ্চিত হবে। কারণ আজকে নির্বাচনে সেটাও প্রমাণ করেছে
এত রকম সন্ত্রাস এবং পুলিশি একজন ঊর্ধ্বতন অফিসার যিনি 400 ভোটের বই নিয়ে জালিয়াতি করা হাতে নাতে ধরেছেন একজন টিভির মিডিয়ার সাংবাদিক, আজকে একটা টিভিতে দেখলাম। তো সেই সব নৈরাজ্য ঘটনার পরেও বিএনপি নিরঙ্কুশ অনেকগুলি সিট পেয়েছে, অবাক হয়ে গেলাম, এমনকি জামাতও পেয়েছে এটা। আর সবচেয়ে যে ভোট সম্পর্কে আমাদের শঙ্কিত, যেটা 1990-এর পর থেকে বাংলাদেশে একটা সুষ্ঠু ধারায় গত 3টা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার মানে মোটামুটি 70 থেকে 90% লোক মনে করে যে মন্দ ভালো অনেক ভালো নির্বাচন হয়েছে বাংলাদেশ। ইতিপূর্বে এই ধরনের কোনো বাংলাদেশ জন্মসৃষ্টির পর থেকে যে নির্বাচন হয়েছে, বিশেষ করে 73-এ যে অবস্থা, সেটার থেকে অনেক মানে 90 থেকে ইলেকশনগুলো অনেক সুন্দর, স্বচ্ছ এবং অনেক প্রতিনিধিত্বমূলক এবং অনেক গ্রহণযোগ্য হয়েছে। সেই নির্বাচন গ্রহণযোগ্যতাকে উনি একটু আগে বললেন যে বক্তা যে আমরা আগাতে হবে, অনেক কিছুই হয়েছে, বাংলাদেশ আগিয়েছে ঠিকই, বাংলাদেশের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এবং অন্যান্য রাজনৈতিক দলের কিছু কন্ট্রিবিউশন আছে অবশ্যই। বাংলাদেশ আজকে অনেক শীর্ষে গেছে, কিন্তু এই নির্বাচন করে শেখ হাসিনা সরকার বাংলাদেশকে আবার মনে হচ্ছে 50 বছর পিছনে নিয়ে গেছেন। যে ভোট জালিয়াতি, বাক্স দখল এবং পুলিশি প্রশাসনের লোকদের দিয়ে বই করে, এগুলি তো ভয়াবহ অবস্থা। বাংলাদেশ যতটুকু আগিয়ে ছিল, আমার মনে হয় আমার নির্বাচন সম্পর্কে এই মন্তব্য এটাই যে বাংলাদেশ বোধহয় আরো ভয়াবহ দিকে চলে যাবে যদি এই হাসিনা সরকার রাষ্ট্র ক্ষমতায় আরো দীর্ঘদিন থাকার স্বপ্ন দেখে। তাহলে আমার মনে হয় না আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ অনেক অন্ধকারাচ্ছন্নের মধ্যেই যাবে, এটা আমার ধারণা আর কি। ধন্যবাদ। এবার আমাদের জাতীয় পার্টির প্যানেলের কাছে আমি আসছি। আমার কাছে একটি আজকের কিছুক্ষণ আগে আমি যেটিকে প্রিন্ট আউট করে নিয়েছি, সেখানে উপজেলা নির্বাচন হচ্ছে এবং এটা বলার অপেক্ষা রাখে না যে উপজেলা নির্বাচন এবং উপজেলা সিস্টেম আমাদের পল্লী বন্ধু জনাব হুসেইন মোহাম্মদ এরশাদের অবদান, যেটাকে আমরা দেখেছি বিএনপি সরকার এবং আওয়ামী লীগ সরকার, দুই সরকারই সেটাকে সুনজরে দেখছেন এবং সেটাকে চালিয়ে যাচ্ছেন, কন্টিনিউ করছেন। এবং আরও একটি অত্যন্ত আনন্দের ব্যাপার যে এই উপজেলা নির্বাচনে বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত, জাতীয় পার্টি সবাই মিলেমিশে এটার মধ্যে অংশগ্রহণ করছেন। তো আমার কাছে যে জরিপটি আছে সেটাতে এই পর্যন্ত অবশ্য কিছুক্ষণ আগের যে বাংলাদেশের 96 বা 97টি উপজেলা ইলেকশন হয়েছে এবং আরও পর্যায়ক্রমে সেই ইলেকশনগুলো হবে। তো আজকে হলো ফেব্রুয়ারি 19 এবং 2014, আজকের এই তারিখ অনুযায়ী কিছুক্ষণ আগে যে হিসাবটি আমার কাছে আমি পেয়েছি, সেটি বিএনপি পেয়েছে 42, আওয়ামী লীগ 34, জামায়াত 12 এবং জাতীয় পার্টি 1। তো আমি জাতীয় পার্টির কাছে আমার প্রশ্ন থাকবে যে উপজেলা নির্বাচন এবং উপজেলা নির্বাচন জাতীয় পার্টির এই সংখ্যা অবশ্য হয়তো বা আগামী ইলেকশন আরও যে ইলেকশনগুলো হবে উপজেলা, সেখানে হয়তো আর আপনাদের সিট বেরিয়ে যাবে। তো আমার প্রশ্ন থাকবে যে জাতীয় পার্টির উপজেলা নির্বাচনে জাতীয় পার্টির এই সংখ্যা অত্যন্ত কম, এর সম্পর্কে যদি আপনি একটু আপনার আজকে আমাদের প্রধান অতিথি জনাব শিব্বির আহমদ, সিলেটের শহীদ আহমদ শিব্বিরের কাছে আমার প্রশ্ন থাকবে। ধন্যবাদ। আজকে টক শো টেউ আটলান্টিক থেকে পদ্মা অনুষ্ঠানের উপস্থাপককে ধন্যবাদ জানাই। আমি আমার জাতীয় পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি আমার পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ, সফল রাষ্ট্রনায়ক, বাংলার নয়নমন্দি, ওনার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। যে কথাটি আমার উপস্থাপক ভাই বলেছেন, যে কথা সত্য, আমরা উপজেলা নির্বাচনে একটি সিট পেয়েছি, এটা সত্য, কিন্তু এটা সত্য, কিন্তু আমি মনে করি আমরা আজকে এই উপজেলা নির্বাচনে বিজয় হয়েছি। এই নির্বাচন হয়েছে জাতীয় পার্টির বিজয় হয়েছে, এই নির্বাচনের জন্য দেশবাসীর বিজয় হয়েছে। তার কারণ অতি দূরে হলেও, অতি দেরিতে হলেও
আজকে বিএনপি আওয়ামী লীগ বুঝতে পেরেছে যে উপজেলা নির্বাচন একটি দরকার। এর জন্য আমি মনে করি জাতীয় পার্টি বিজয় হয়েছে, বাংলাদেশের মানুষের বিজয় হয়েছে, আকাঙ্ক্ষিত উপজেলা পদ্ধতি বিজয় হয়েছে। দেখেন আমরা জিততে পারিনি, আমাদের পার্টিতে অনেক কিছু এটা পার্সোনাল কিছু ব্যাপার আছে, এই কারণে আমরা জিততে পারিনি। তা আশা করি আগামী নির্বাচনে আমরা সুসংগঠিত হয়ে আগামী নির্বাচনে জাতীয় পার্টি, আমি মনে করি যে বাংলাদেশের তৃতীয় বৃহত্তর দল যেভাবে আছে, আর এখন আমরা বর্তমানে জাতীয় পার্টি বাংলাদেশের প্রধান বিরোধী দল ভূমিকায় আমরা আছি। আর আগামীতে দেশ ও জাতির কথা বলবে জাতীয় সংসদে আমাদের পল্লী বন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে আমরা দেশ ও জাতির কথা সংসদে বলবো, এবং সত্যিকারে যে বিরোধী দল আমরা চাই, বাংলার মানুষ চায়, সেভাবেই আমরা বিরোধী দলের ভূমিকায় আমরা থাকতে চাই এবং জনগণের কথা আমরা সংসদে বলতে চাই। ধন্যবাদ। পল্লী বন্ধু এরশাদের পক্ষ থেকে, সফল রাষ্ট্রনায়ক হুসেইন মোহাম্মদ এরশাদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আমি আমাদের জাতীয় পার্টির এখানের প্রবাসের রাজনীতিবিদ, যুক্তরাষ্ট্র প্রবাসের রাজনীতি আলহাজ আব্দুর রহমান ভারপ্রাপ্ত সভাপতি, ওনার কাছে আমার প্রশ্ন থাকবে। জাতীয় পার্টি সম্পর্কে আমরা বিভিন্ন মিডিয়াতে দেখি যে জাতীয় পার্টির মধ্যে মতানৈক্য এক না, সকালে মিটিং বিকালে মিটিং, তারপরে আমাদের সবাই বলে যে আমাদের পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদকে নিয়ে টানাটানি দুই দলের পক্ষে। এ সম্পর্কে জাতীয় পার্টির পক্ষে বা জাতীয় পার্টির ঐক্য এবং অনৈক্য সম্পর্কে যদি আপনি অল্প কথায় কিছু আমাদেরকে বলেন। ধন্যবাদ কাজী কাইয়ুম সাহেব। টক শো আটলান্টিক থেকে পদ্মা, দেশ বিদেশের, উত্তর আমেরিকার সকল দর্শক শ্রোতা সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর একটা টক শো বহির্বিশ্বে হচ্ছে, যেখানে আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র বিএনপি এবং যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি আমরা একই টেবিলে বসে আমরা দেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আজকে আমাদের দেশ ধীরে ধীরে এগাচ্ছে 80 দশকের দিকে আমরা এগাচ্ছি। এখন আমাদের আশেপাশের দেশগুলা দেখছে আমরা আগাইতেছি, আমাদের ভালো কাপড় চোপড় তাদের ভালো লাগতেছে না। আমরা ইকোনমিক দিক দিয়ে আমরা অনেক উপরে, অর্থনৈতিক দিক দিয়ে রিজার্ভ পাকিস্তান থেকেও আমরা অনেক বেশি। আমরা আশা করছি 2041 সালে আমরা পৃথিবীর একটা উন্নয়ন দেশে, আয়কর একটা দেশের মতো আমরা চলতে পারবো। এখানে দেখেন পুলিশ ডিপার্টমেন্ট বলেন, বিভিন্ন ডিপার্টমেন্ট বলেন, সব ডিপার্টমেন্টেই আমরা এগিয়ে আছি বাংলাদেশিরা। দেশের যেটা গণতান্ত্রিক দ্বারা, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো আছে এবং আমাদের চেয়ারম্যান যে হুসেইন মোহাম্মদ এরশাদ সম্বন্ধে বলছেন, উনি 8 বছর আর্মির জেনারেল ছিলেন। পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ 9 বছরের স্বর্ণযুগের রাষ্ট্রপতি ছিলেন। বয়সের দিক দিয়ে, রাজনৈতিক দিক দিয়ে উনি বলতে গেলে বয়োজ্যেষ্ঠ। উনি অনেক সময় বিএনপির নেত্রী যিনি, আওয়ামী লীগের নেত্রী যিনি, দুজনের থেকেই উনি আগে দেশ শাসন করছেন। এই জন্য অনেক সময় উনি অনেক কথা ছোট্ট হিসাবে, উপদেশ হিসাবে উনি বলে থাকেন। আর যেটা বলছেন যে আমাদের দলের মধ্যে একটা অনৈক্য, কোনো কিছু নয়, আমাদের দলের ঐক্য আছে। যেখানে দলের অনৈক্য ঐক্য এগুলা থাকবেই, এগুলা যদি না হয় তাহলে দল হতে পারে না। আর এই আগামী দিনের ইনশাল্লাহ আমাদের সব দল এই প্রবাস থেকে যেভাবে আমরা একই টেবিলে জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি বসছি, সবাইকে নিয়েই আগামী দিনে যেভাবে আমরা জাতীয় পার্টি আমরা গিভ আপ দিয়েছি, যেটা আমাদের হুসেইন মোহাম্মদ এরশাদ এইটা চালু করেছিলেন উপজেলা, আজকে আমরা এইটাই দৈন্য যে আমরা এটা গিভ আপ দিয়ে সবাইকে দিয়েছি, যে এই প্রবর্তনটা হয়েছে উপজেলা। এবং আগামীতেও আমাদের 8টি বিভাগকে 8টি প্রাদেশিক করেও আমরা 8টি গভর্নরের মাধ্যমে যেভাবে আজকে অতীতের দেশে
দেশে এই ধরনের বিভিন্ন ধরনের মিছিল টিছিল হয়েছে, হয়তো একটা প্রদেশে হতে পারে, আরেকটা প্রদেশে হবে না, বিভিন্ন গভর্নর থাকবে, একই সাথে এ ধরনের হবে না। ইনশাল্লাহ আমাদের দেশ এগিয়ে যাবে। আমাদের বহির্বিশ্ব থেকে সবাইকে জানাচ্ছি, এবং আমি আমার হুসেইন মোহাম্মদ এরশাদের পক্ষ থেকে, যদিও আমরা বিরোধী দলে আমরা সংসদে বসে বিরোধী দলের কথা বলবো, যখন যেটা হবে যে আমরা যে আমাদের মন্ত্রী চলে গেছে বা আমরা বিরোধী দল, এইটা পৃথিবীর বিভিন্ন দেশে কিছু কিছু দেশে আছে, ওই হিসাবে গিয়া এই গঠনতন্ত্রকে এইভাবে আনা হয়েছে। এই জন্যই আমরা বিরোধী দল কোনো কিছু আমরা দেখলে যে মানে আওয়ামী লীগ অথবা বর্তমান সরকার কোনো কিছু করতেছে, সেইটার আমরা প্রতিহত করব। আমরা সংসদের ভিতরে থেকে আমরা বিরোধিতা করব। ধন্যবাদ কাজী কাজিম সাহেব, এবং ধন্যবাদ সবাইকে। আমাদের বিএনপির জনাব গিয়াস আহমেদ সাহেবের কাছে আমার প্রশ্ন থাকবে। বিরোধী দল, আপনারা বিরোধী দল, সরকারের বিরোধী দল ছিলেন, একটা দেশের প্রধান দলের সাথে বিরোধী দল না থাকলে দেশের সবারই উদ্দেশ্য একই, দেশের কল্যাণ, দেশের মঙ্গল করা। তো বিরোধী দল হিসাবে আপনারা যে বিরোধী দলের যে পদটি আপনারা হারালেন, বা বিরোধী দল হিসাবে জাতীয় পার্টির ভূমিকা, এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন? আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। ধন্যবাদ কাজী কায়েম সাহেব। আটলান্টিক থেকে পদ্মা টকশোর অগণিত দর্শক যারা দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা। আমি বলতে চাচ্ছি যে আপনার বিরোধী দল তো গৃহপালিত বিরোধী দল হয়তো লাভ নেই, গণতন্ত্র এবং দেশের জন্য কথা বলতে হবে, কাজ করতে হবে। আপনারা দেখেছেন 86-এও গৃহপালিত আপনার বিরোধী দল ছিল, কয়েক বছর পরে সেটা আবার ভেঙে যায়। তো আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনারা দেখেছেন যে দেশের জন্য আপসহীন, সে দীর্ঘদিন স্বৈর শাসকের বিরুদ্ধে আন্দোলন করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। এবং এবারও শেখ হাসিনা সরকার যেভাবে দুর্নীতি, স্বজনপ্রীতি, ভারতীয় সেবা দাসে পরিণত হয়েছিল, এবং যেভাবে দেশের কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, হলমার্ক, দৃষ্টিনী, পদ্মা সেতু, কুইক রেন্টাল, আপনার শেয়ার মার্কেট থেকে, তো সেইগুলির বিরুদ্ধে এই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সোচ্চার হয়েছেন, বলেছেন যে একটি নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। কিন্তু যখন আপনার শেখ হাসিনা সরকার বিভিন্ন সিটি নির্বাচনের মাধ্যমে দেখতে পেলেন যে তাদের অবস্থান খুবই খারাপ, এবং বিভিন্ন জরিপে, বিভিন্ন পত্রপত্রিকার জরিপে যখন দেখতে পেলেন যে আওয়ামী লীগের অবস্থা খারাপ, তখনই তারা আপনার একদলীয় নির্বাচন করার জন্য তখন তারা একটি চক্রান্ত শুরু করলেন। এবং আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রী এক এক সময় এক একজন বলেছেন যে বাংলাদেশে কিয়ামত হয়ে গেল, তারা তত্ত্বাবধায়ক নির্বাচন দিবে না। আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রী বলেছেন। দেখবেন তারা তত্ত্বাবধায়ক বা একটি নিরপেক্ষ নির্বাচন দিতে তারা কখনোই রাজি হয়নি। এবং আরেকটি জিনিস আমি বলতে চাই যে নির্বাচনের আগে আপনার সংবিধান সংশোধনী যখন করা হয়, তখন যে কমিটি করা হয়েছিল, সেই কমিটির সকলেই রিপোর্ট দিয়েছিল যে এই সংবিধান পরিবর্তনের সময় যে তত্ত্বাবধায়ক ইস্যুটা যেন বাতিল না করা হয়, কারণ এটা নিয়ে একটা দেশের আন্দোলন হবে, দেশের একটা অরাজকতা সৃষ্টি হবে, এবং এটা বিএনপি দেশবাসী মেনে নেবে না। কিন্তু শেখ হাসিনা ভারতীয় রয়ের কথা মতো সে এটা এককভাবে সিদ্ধান্ত নিয়েছে যে না, এটা বাতিল করতে হবে, এবং এটা দেশের মানুষ মেনে নেয়নি। এবং সেই কারণে দেখেন যে এই যে 5ই জানুয়ারি যে নির্বাচনটা হলো, 5% ভোট সেখানে পড়েনি। অনেকে আওয়ামী লীগের নেতারা বলেন যে বিএনপি বাধা দিয়েছে, তাহলে কিভাবে নির্বাচন হবে? আপনি জানেন ঢাকা শহর তো আওয়ামী লীগের দখলে ছিল,
ঢাকা শহর সবসময় আওয়ামী লীগের দখলে, আন্দোলন করতে দেয়নি, দেখা মাত্র গুলি। সেই ঢাকা শহরে তো আপনার 10%-এর নিচে ভোট পড়েছে। আপনার ক্যান্টনমেন্টের ভিতরে কথা বলেন, ক্যান্টনমেন্টে তো আর বিএনপি সেখানে মিছিল করেনি বা বাধা দেয়নি, সেই ক্যান্টনমেন্টের ভিতরে আপনার 5% ভোট পড়েছে। তাহলে বোঝা গেল যেখানে আপনার সারা বাংলাদেশের মানুষ এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। আপনার যেখানে আর্মি, সরকারের আপনার ছাত্রলীগ, যুবলীগ এবং কর্মী বাহিনী এবং পুলিশ বাহিনী এবং র্যাব বাহিনী বিভিন্ন অঞ্চলে পাহারা দিয়ে লোক নিয়ে আসছে, তারপরে তারা আসেনি। অতএব এই কথাগুলোর কোনো প্রমাণ আছে নাকি শুধু শোনা কথা? না, আপনি দেখেন আপনার বিভিন্ন পত্রিকা এবং টিভিতে দেখেন যে যেখানে একটি লোক যাচ্ছে না কেন্দ্রে, সেটা তো আপনার প্রমাণিত পত্রিকা। রয়ের ব্যাপারটা হলো যে ভয়ভীতির জন্য, পরিবেশের জন্য না, ভয়ভীতি তো আপনার যেখানে আর্মি আছে, যেখানে পুলিশ বাহিনী আছে, সেখানে কিসে ভয়? যেখানে দেখা মাত্র গুলি করছে, যেখানে আন্দোলন করলেই গুলি হচ্ছে, সেখানে কিসে? এবং ক্যান্টনমেন্টের ভিতরে তো আর কোনো আন্দোলন নাই, ক্যান্টনমেন্টের ভিতরে 5% ভোট কিভাবে পড়ে? আপনার রয়ের ব্যাপারটা হলো কি, রয়ের তো আজকে আপনি জানেন যে আজকে তিপাই মুখ থেকে শুরু করে বিভিন্ন ট্রানজিট, আজকে দেখেন গত সপ্তাহে, গত 2 দিন আগে নিউজ দেখলাম যে অবশ্যই আপনি তো আপনি দেখবেন যে ভারতের কি ইজারা দেওয়া হলো বাংলাদেশের সমুদ্রে তেল গ্যাস উত্তোলনের জন্য। এই যে সুযোগ সুবিধা পাচ্ছে ভারত, হ্যাঁ, আপনার এটি বোঝা যাচ্ছে যে আজকে রজে বাংলাদেশ সরকারের রন্ধ্রে রন্ধ্রে বিরাজ করছে। তো এই যে একচিটিয়া ভারত আজকে আধিপত্যবাদ এবং সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছে, সেই কারণে আমরা বলতে চাচ্ছি কিন্তু একটি প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে বাংলাদেশ সুসম্পর্ককে আপনি কি বলবেন? অবশ্যই সুসম্পর্ক থাকবে। আপনার আমেরিকার সাথে কানাডার সুসম্পর্ক আছে না, আমেরিকার সাথে মেক্সিকোর সুসম্পর্ক আছে, আপনার ইউরোপে এতগুলি দেশ, সবার সাথে সুসম্পর্ক থাকবে। তাই বলে যে আপনার তাদের আজকে ভারতের ইতিহাস দেখতে হবে। ভারতের আশেপাশে যে সমস্ত দেশ, আজকে সিকিম, ভুটান, আজকে নেপালের অবস্থা কোথায়? আজকে আপনি জানেন যে ভারত স্বাধীনতা যখন অর্জন করে তখন কতগুলি তাদের স্টেট ছিল, আর আজকে কতগুলি স্টেট। তারা ডে বাই ডে এভাবে একের পর এক কিভাবে তাদের প্রতিবেশী দেশগুলিকে তারা দখল করে আজকে কতগুলি রাষ্ট্রে তারা পরিণত হয়েছে। তো সেই কারণে আমাদের দেখতে হবে যে ভারতের সাথে আমাদের অবশ্যই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কিন্তু সেটা হতে হবে, এটা ন্যায়ভিত্তিক থাকতে হবে এবং গিভ অ্যান্ড টেকের মাধ্যমে থাকতে হবে। এক চিঠি আমি দিয়ে যাব এবং সেটা তো আপনার হতে পারে না। সেই কারণে আমি বলতে চাচ্ছি যে এই নির্বাচন আপনার একটি নীল নকশা নির্বাচন এবং দেশের বিরুদ্ধে একটি গভীর চক্রান্ত। আজকে দেখেন ভারতের 7টি দেশ যারা নাকি স্বাধীনতা অর্জনের জন্য তারা সংগ্রাম করছে, আমরা বলছি, আওয়ামী লীগ বলছে তারা বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী, আমরা বলি তারা স্বাধীনতাকামী। সেই 7টি রাজ্য তারা স্বাধীনতার জন্য, আমরা যেমন 71 আগে থেকে স্বাধীনতা অর্জনের জন্য আপনার পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করেছি, আমাদেরকে কিন্তু কিছু লোক বলেছে বিচ্ছিন্নতাবাদী। আজকে আওয়ামী লীগের মুখে এই কথা মানে না, ভারতের যারা সংগ্রাম করছে। সেটা আপনার বক্তব্য বলবেন, আপনার বক্তব্য বলবেন, আপনার সময় বলবেন। তো সেই কারণে আমি বলতে চাচ্ছি যে আমরা মনে করি যে আজকে কাশ্মীরের অবস্থা কোথায়? কাশ্মীরকে আমরা অবশ্যই কাশ্মীরকে আমরা স্বাধীন দেশ হিসেবে দেখতে চাই। তো সেই কারণে বলতে চাচ্ছি যে বাংলাদেশে এই দেখেন নির্বাচন, উপজেলা নির্বাচন হলো, উপজেলা নির্বাচনে আপনার আজকে যেভাবে আপনার ভোট কারচুপি হচ্ছে, তারপরেও দেখেন এই আপনার বিএনপির বিশাল বিজয়। তো আপনি যদি এই বিজয় যদি এটাই প্রমাণ হয় যে এই সরকারের অধীনে এবং বিএনপি বিজয় হচ্ছে, তাহলে আপনি কিভাবে আওয়ামী লীগ সরকারের অধীনে আগের ইলেকশনে হয়ে যাওয়া ইলেকশনে কেন বিএনপি নির্বাচন সেটা হলো যে আপনার জাতীয় নির্বাচন আপনার সরকার পতন সম্ভব, উপজেলা নির্বাচনে সরকার পতন হয় না, পরিবর্তন হয় না। সেই কারণে যে তারা আওয়ামী লীগ যারা জেনে শুনে বিষ পান করতে চায় নাই যে আমরা জেনে শুনে হেরে যাব, কারণ সিটি নির্বাচনগুলি দেখেছেন। কিন্তু আওয়ামী লীগ, আমি মনে করবো যে আওয়ামী লীগ কিন্তু লাভ করতে পারেনি এই নির্বাচন করে, কারণ আওয়ামী লীগের আপনার সারা বিশ্ব আজকে জানলো যে আওয়ামী লীগের বিরুদ্ধে 95% মানুষ অনাস্থা এবং এই নির্বাচনে প্রশ্নবিদ্ধ। এবং আপনার অনেকে বলে সাংবিধানিক ধারাবাহিকতা। আপনার যেখানে সংসদে বহাল ছিল, যেখানে সংখ্যাগরিষ্ঠ সংসদ এখনো ছিল এবং তারা ইচ্ছা করলেই এটা পরিবর্তন করতে পারতো। এমন নয় যে আর এখন আপনার কোনো সুযোগ নেই, আপনার সংসদ ভেঙে দেওয়া হয়েছে, অতএব সাংবিধানিক রক্ষার জন্য নির্বাচন করতেই হবে। অতএব সেটা কিন্তু আপনার সেই পরিস্থিতি ছিল না। অতএব জোর করে কথা বলা যায়, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু বোকা নয়। বাংলাদেশের মানুষ আপনার সব বুঝে।
আমি যদি আজকে টিভিতে আমি যদি বিএনপির পক্ষে আওয়ামী লীগ বিরুদ্ধে একটু মিথ্যাচার কথা বলি, তাহলে জনগণ মেনে নেবে না। জনগণ কিন্তু আমি কি বলছি সেটা কিন্তু তারা যাচাই বাছাই করবে। অতএব আমরা বলতে চাচ্ছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা এখন যেটা নাকি আমাদের সম্রাট ভাই বলেছেন যে যেটা হয়ে গেছে, এখন আমাদের একটি কিভাবে আমাদের এই সংকট উত্তরণ করা যায়, সেই কারণে আমরা বলবো যে একটি আলোচনার মাধ্যমে একটি মধ্যবর্তী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দিয়ে আপনার হার জিত থাকবে। আওয়ামী লীগ যে হেরে যাবে সেই জন্য নির্বাচন দিবে না, অথবা বিএনপি হেরে যাবে সেই জন্য নির্বাচনে যাবে না, এটা কোনো কথা না। আমরা চাই রাইট, আমরা চাচ্ছি যে একটি নির্বাচন হোক এবং সেই নির্বাচনের মাধ্যমে দেশে আজকে দেখেন আবার আন্দোলন হবে। বিএনপি যদি আবার এখন হয়তো প্রথম দেখেন আপনার আওয়ামী লীগ বললো নির্বাচনটা সাংবিধানিক ধারাবাহিকতার জন্য হচ্ছে, তারপরে আমরা আলোচনা করব এবং আমরা মধ্যবর্তী নির্বাচন দিব। যখন নির্বাচন হয়ে গেল এখন বলে যে 5 বছর আমাদের ওয়েট করতে হবে, এই যে হিপোক্রেসি, এগুলো কিন্তু আমাদের বন্ধ করতে হবে। ঠিক আছে, এখানে আওয়ামী লীগের পক্ষ থেকে আছেন দুরুদ মিয়া রনেল, সাধারণ সম্পাদক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, এবং শাহিন আজমল। এই দুজনের একজনকে আমি মাইক্রোফোন দিচ্ছি। আপনারা ওই আমাদের গিয়াস আহমেদ যে কথাগুলো বললেন তার পরিপ্রেক্ষিতে যদি আপনাদের কোনো অভিমত কথা থাকে। প্রথমেই আমি ভাষা আন্দোলনের এই ভাষণ মাসে সেই আত্মাদের হাফেজ কামনা করছি। সাথে সাথে জাতির জনক সাহিত্য ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি। আমি স্মরণ করছি 1971 থেকে আজ পর্যন্ত 1913 সাল পর্যন্ত আলবদর রাজাকার শামসে হাফিজ নিহত, এবং গত 1913 সালের নির্বাচনে 160 জন নিরীহ মানুষকে গাড়ি থেকে নামিয়ে জ্বালানি পুড়িয়ে হত্যা করা হয়েছে। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে সাথে তাদেরকে স্মরণ করছি 21 আগস্ট যাদেরকে হত্যা করা হয়েছিল। স্মরণ করছি 65টি জেলায় বোমা মেরে যে নিরীহ জনতাকে হত্যা করা হয়েছিল জামাত বিএনপির আমলে। আমি শুধু 2-1টা কথাই বলবো। আপনারা জানেন স্বাধীনতার ঘোষক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 স্বাধীনতা সোনার বাংলা দিয়ে গিয়েছিলেন। তারপরে 1975 সালে জাতির জনক বঙ্গবন্ধু হত্যা করে যে নীল নকশা করেছিল, সেই নকশার শিকার এখনো আমরা আজ পর্যন্ত। শুধু একটাই কথা বলবো, এখানে উপস্থিত আছেন বাংলাদেশের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি এবং সাবেক বিরোধী দল, এবং বর্তমান বিরোধী দলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জাতীয় সংসদে এসেছেন বলে। এবং আমি সাবেক বিরোধী দলকে বলবো, রাজনীতি করতে হয় সংসদ ভবনে বসে রাজনীতি করতে হয়, রাজপথে না। আর রাজপথে যদি রাজনীতি করতে হয় যে ঘরের পাশে বসে রাজনীতি করতে হয় না, রাজপথে নামতে হয়। তাই মানুষকে হত্যা করে কোনো রাজনীতি কোনোদিনই কোথাও লাভবান হতে পারেনি। এবং আমরা বিশ্বাস করি গণতন্ত্র এবং সংবিধান, এবং গণতন্ত্র সংবিধান জননেত্রী শেখ হাসিনা এগিয়ে যাচ্ছে সোনার বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত 2041 সাল পর্যন্ত ইনশাআল্লাহ। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী যে কথা দিয়েছেন সেই কথায় থাকবেন এবং বাংলাকে সোনার বাংলা পরিণত করবেন, এটাই আমার ব্যক্ত এবং আশা। ধন্যবাদ। আমি গেস ভাই একটা প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি। গেস ভাই এখানে ওনার বক্তব্যে যিনি তত্ত্বাবধায়ক সরকার বাতিল বলে ঘোষণা করেছেন, আসলে যে আপনারা সবাই জানেন যে সেটা বাতিল হয় নাই, সেটার বাতিল বলে গণ্য হয় নাই, যে এটা সাংবিধানিকভাবে। এখানে মূল কথা হলো যে তত্ত্বাবধায়ক সরকার আরো 2 বার রাখার হয়েছিল, তারপরেও সেটা সব সুপ্রিম কোর্ট যেভাবে রেখেছে আপনারা সবাই জানেন। আমার বক্তব্য হলো যে গিয়াস ভাই যেটা বলতে চাইছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার দীর্ঘ অনেক দিনের আন্দোলনের একটা ফসল ছিল। এর মূল আন্দোলনের মূল বক্তব্যটাই ছিল যে 3বার কেন নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার অধীনে হবে। সেটা 2-3বার যখন নির্বাচন অনুষ্ঠিত হয়ে গিয়েছিল, তারপরে আবার নতুন করে যখন বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয় যখন সেটাকে বাতিল করে দিয়েছিল, এবং সংবিধান যখন যেটা সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যরা সেটা যখন সংসদ থেকে আইনে পরিণত করেছিলেন, সেটা বাতিল করে গণ্য করেছিলেন। দ্বিতীয়ত আপনি বারবারই একটা বক্তব্য বলতে চেয়েছিলেন যে শতকরা 5 বার। আপনারা জানেন বিএনপি এবং জামাত শুধু নির্বাচন বর্জন করেন নাই, প্রতিহত করতে চেয়েছিলেন, এবং অগ্নিসংযোগ
মানুষকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। সেই জন্য ভয় ভীতিকে উপেক্ষা করে শতকরা 40%-এর উপরে মানুষ সেদিন ভোট অংশগ্রহণ করেছিল। দ্বিতীয়ত আপনারা সব সময় বলে থাকেন ভারত পৃথক। আমি আমার বক্তব্য এটি ক্লিয়ার করতে চাই, 1954 সাল থেকে শুরু হয়েছে ভারত নিয়ে গেল, ভারত নিয়ে যাবে। মুক্তিযুদ্ধের পূর্বে আপনারা বলেছেন যদি বাংলাদেশ স্বাধীন হয় ভারত হয়ে যাবে। তারপরও আজকে 42 বছর পর বাংলাদেশ এখনো একটি মুক্তিযুদ্ধের চেতনায় একটি ভালো উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আপনি যদি ভারতের দিকে কম্পেয়ার করেন, পাকিস্তান চেয়ে বাংলাদেশ আজকে অর্থনৈতিক দিকে অনেক ক্ষেত্রে সফলতা অর্জন করেছে। সেজন্য এই সম্রাট ভাই তার বক্তব্যে বলেছেন বাংলাদেশ একটি টাইগার হিসাবে, আমি ধন্যবাদ জানাই। সাথে সাথে উনি আবার আরেকটি কথা বলতে চাচ্ছিলেন যে সংসদে যে কোনো জিনিস আলোচনার জন্য শেখ হাসিনা সর্বশেষ পর্যন্ত বিএনপি এবং বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়াকে আহ্বান জানিয়েছিলেন, কিন্তু বিএনপি খালেদা জিয়া সেদিন সেই দাওয়াত রাখেন নাই, অংশগ্রহণ করেন নাই। মূল উদ্দেশ্যটাই ছিল, আমি আমার বক্তব্যের শুরুতে বলেছি, দর্শকরা যদি খেয়াল রাখেন, যে মূলত দেশটাকে একটা রাজনৈতিক সংকটে ফেলার জন্য বিএনপি জামাত এই তত্ত্বাবধায়ক সরকার সম্পূর্ণ বেআইনি এবং অসাংবিধানিক একটি দাবি উত্থাপন করে একটি রাজনৈতিক সংকটকে ফেলার জন্য সেই চেষ্টা করেছিলেন। এবং জননেত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে সেই সংকট কেটে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। বাংলাদেশ 2021 সালের মধ্যে একটি মধ্যায়ের দেশে রূপান্তরিত হবে এবং 2041 সালের মধ্যে বাংলাদেশ একটি আধুনিক দেশে রূপান্তরিত হবে। আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। আমি জনাব আব্দুল আজিজ সম্রাট সাহেবকে মাইক্রোফোন দিচ্ছি। আমাদের হাতে সময় আর বেশি নেই, আমাদের 5-7 মিনিটের মধ্যে সবগুলো শেষ করে দিতে হবে। আপনি আমার রিমার্কস যদি আমি এমনি কতগুলি পয়েন্টের উপরে টাচ করে কথাটা বলতে চাচ্ছি। এটা কোনো দলীয় বা মানে বক্তব্যের বাইরেও সাধারণ, যেমন ভারত সম্পর্কে আমরা বললে আমরা অনেকে একটু অসন্তুষ্ট হই। ভারত আমাদের মুক্তিযুদ্ধের সবচাইতে বেশি সাহায্যদাতা ছিলেন, কিন্তু মুশকিল হইল সবসময় মানুষ ট্র্যাক রেকর্ডটা দেখেন এই ভারতের রেকর্ডটা কি, তার 3 পাশে যত প্রতিবেশী সবার সাথে তার যুদ্ধ, চীনের সাথে যুদ্ধ, পাকিস্তানের সাথে যুদ্ধ, বাংলাদেশের সাথে একটা এই অবস্থা, নেপাল। এবং আমরা যখন বারবার বলি যে বাংলাদেশকে নেয় নাকি, আসল ঘটনা হলো যে নেওয়ার রেকর্ড আছে কিনা। ভারতের এই রেকর্ডটা আছে। স্বাধীন করে হায়দ্রাবাদ স্বাধীন ছিল, নিজাম নিয়ে নিছে। কাশ্মীরের মানুষ বাংলাদেশের চাইতে 90% উপরে লোক ভারতের সঙ্গে থাকতে চায় না, কিন্তু ছাড়ে না। বাংলাদেশ কিন্তু ক্রুজ মিসাইল এবং বিভিন্ন সামরিক প্রযুক্তি অগ্রসর হচ্ছে, নিতে পারবে না আশা করি। না, আমি কথাটা বলার চেষ্টা করতেছি যে ভারত কোনোদিন বাংলাদেশকে নিতে পারবে না। ভারত নিয়ে যাবে এই ভয় যারা করে, আমরা তাদের মনে করি বাংলাদেশের মানুষের শক্তিকে তারা অবহেলা করতেছে, কিন্তু বাংলাদেশের উপরে তার সেন দৃষ্টি আছে। যে লোকটা দুশ্চরিত্র, সে হয়তো সব মেয়েকে ভাগায় নিতে পারবে না, কিন্তু দুশ্চরিত্রকে দেখলে ভয় পাওয়ার একটা কারণ আছে। এখানে ভারতের ব্যাপারে বাংলাদেশের ভয় অন্য। আর জাতীয় পার্টির যে বিরোধিতা আমি খুব বেশি বলতে চাই না, এই জন্য যে জাতীয় পার্টি মোটামুটি ভাবে বাংলাদেশে ওই সার্কাসের ক্লাউনের মতো অবস্থা হয়েছে বর্তমানে। যেমন একটা জিনিস মনে রাখবেন যে খয়রাত যার কাছ থেকে নেন তার বিরুদ্ধে জোরে কথা বলা যায় না। এইবার ভাগাভাগির যে সিটগুলো আপনারা পাইছেন এবং গৃহপালিত জাতীয় পার্টি হিসেবে যেই মানে বিরোধী দল, এটা আমাদের কথা না। আপনি প্রত্যেক দিন বাংলাদেশের যে টক শো আছে সেগুলা দেখবেন। এগুলা বলে লাভ নাই, কারণ একদিকে এরশাদের এই সর্বশেষ আহ্বান, একজন এমপিও যায় নাই, আবার ওই দিকের অপশনের সাথে সাথে এমপিরা ঘুরছে, একটা চূড়ান্ত অব্যবস্থার মধ্যে তারা চলতেছে। আর
উপজেলা যেহেতু সর্বশেষ বিষয়, আমি আবারও এই কথাটা বলতেছি যে আমরা যদি পারস্পরিক দোষারোপ করতে থাকি এই জাতির অগ্রগতি ব্যাহত হবে। বাংলাদেশে আজকে অবশ্যই একটি সরকার, 5 তারিখের নির্বাচন যত প্রশ্নবিদ্ধ, যত প্রহসনমূলক হোক, একটি নির্বাচন হয়েছে, একটি সরকার ক্ষমতায় আছে। এখন বহির্বিশ্ব এবং বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি লক্ষ্য রেখে আমরা আশা করব যে মাননীয় প্রধানমন্ত্রী যে আশ্বাস জনগণকে দিয়েছিলেন যে এর পরে আলাপ হতে পারে, একাদশ সংসদ নিয়ে আলাপ হতে পারে, এবং সেই আলাপে না গেলে, শুনেন, যারা মনে করতেছেন যে বাংলাদেশ শান্ত হয়ে গেছে, কবরের শান্তি হয়ে থাকতে পারে। দেখেন, আমরা বলি যে বিএনপি খুব সহিংসতা করছে, জামাত এত সহিংসতা করছে না, লাস্ট একটা কথা বলে নেই যে এত সহিংসতা করছে। আমার কথা হলো মানুষের সহিংসতা, আমি টক শোতে কি বললাম না বলবেন, আমি শেষ, সহিংসতা আমি কি বললাম, ও কত খারাপ লোক আমি কি বললাম, এটা চাইতে ইম্পর্টেন্ট যে যখনই ভোটের সুযোগ আসে, 5টা সিটি নির্বাচনে বিএনপি দাঁড়াইছে, লুক এট দেয়ার রেজাল্ট। এইটা হচ্ছে জনমতের প্রতিফলন। আমি 5 তারিখে নির্বাচনে অংশগ্রহণ করি নাই, এত বড় বিজয় আপনার, 300-র মধ্যে 300 আসন আপনার, পুলিশ আপনার, দারোগা আপনার, নির্বাচন কমিশন আপনার, তারপরে উপজেলা নির্বাচন হয়েছে, যদি আপনি 19 দল সহ যোগ দেন, দেখেন আওয়ামী লীগের ডবল সিট পেয়েছে তারা। এইটা হলো রিফ্লেকশন অফ দি ওপিনিয়ন অফ দি পিপল। হবে আমাদের এখানে, এবং আমরা আমাদের নেতৃবৃন্দের কাছ থেকে, প্রবাসী নেতৃবৃন্দের কাছ থেকে আরো আমরা শুনবো, এবং বাংলাদেশি নেতৃবৃন্দরা এখানে, আমাদের নেতৃবৃন্দের কথাগুলো শুনে বাংলাদেশের নেতৃবৃন্দ যারা আছেন তারাও অনেক শিখতে পারবেন, যেহেতু এখান থেকে সারা দুনিয়ার দিকে এরা চোখ রাখে। এবং আমি এক মিনিটের জন্য আমাদের সিলেট থেকে আসা আমাদের জাতীয় পার্টির অতি জনাব শহীদ আহমদ শিববীরকে 1 মিনিটের জন্য দিচ্ছি। ধন্যবাদ, আমাকে সুযোগ করার জন্য আপনাকে ধন্যবাদ। আমি বলতে চাচ্ছি আমাদের গিয়াস ভাইকে, ওনারা বলেছেন আমরা নাকি গৃহপালিত বিরোধী দল। এই কথাটা মনে হয় ঠিক না। কেন ঠিক না? আপনারা বিরোধী দল হিসাবে সংসদে গিয়েছিলেন দেশ ও জনগণের কথা বলার জন্য, কিন্তু আপনারা বলেন দেশ ও জনগণের জন্য কতদিন আপনারা সংসদে গিয়েছিলেন এবং সংসদে কথা বলেছেন? আরেকটি কথা, কেয়ারটেকার সরকার আমরা চাই না, আমরা ভালো পাই না। তার কারণ জাতীয় পার্টির উপরে অনেক জুলুম অত্যাচার কেয়ারটেকার করেছে। বিগত শাহাবুদ্দিন আহমেদ ডিস্ট্রিক্ট, উনি মারা গিয়েছেন, থাকলে ওনার বিচার হতো বাংলার মাটিতে। যদি জাতীয় পার্টি কোনোদিন ক্ষমতায় যেত তাহলে হতো। কারণ শাহাবুদ্দিন সাহেব আমাদের বলেছেন আমরা নির্বাচন, সরি, তো উনি জীবিত আছেন, তো আমার মনে হয় জাতীয় পার্টি কোনোদিন যদি আমরা ফেয়ার নির্বাচন চেয়েছিলাম, এবং আমি মনে করি জাতীয় পার্টির ফেয়ার নির্বাচন হয়েছে। দেশ বিদেশে সেই নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে আমি মনে করি। আপনাদের সাথে থাকলে যে গৃহপালিত হয়ে যায়, শোনেন, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশের একজন আওয়ামী লীগের কর্মী জীবিত থাকা অবস্থায় বাংলাদেশের উপরে কোনো আগ্রাসন কখনো সহ্য করবে না, করতে দেওয়া হবে না। খন্দকার ফরহাদ আহমেদ, আমরা আমাদের সময় মাত্র 5 মিনিট সময় আছে আমাদের। আমরা
সরি দর্শকরা এটা ভালো চোখে দেখবেন, আপনারা যদি এখানে যেভাবে কথা বলছেন ক্রস যার যার গণতন্ত্র মানে সবাই সবার মত আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি পরবর্তী আমাদের যে প্রোগ্রাম আছে আমাদের টাউন হল মিটিং, এই টাউন হল মিটিং এ আমাদের এই নিয়ে উপস্থিত থাকবেন এবং আপনাদের যে প্রশ্ন থাকবে বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের রাজনীতি সম্পর্কে আপনারা সরাসরি প্রশ্ন করবেন। অনেকবার যাওয়ার সুযোগ এই অনুষ্ঠানটি শীঘ্রই প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আপনারা সেই অনুষ্ঠানে যখন আমি প্রথম আগরতলাতে যাই টেলিফোন নাম্বার তখন আমাকে বাদল 496-937-7 এই টাউন হল মিটিং এ আপনাদেরকে স্বাগত জানিয়ে আমাদের সময়ের স্বল্পতার জন্য আজকে এই অনুষ্ঠান আমরা শেষ করে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিপিএম আমাদেরকে সহযোগিতা দিয়েছে, ক্যাম্প দিয়েছে, সেখানে ক্যাম্পে ছিলাম। কিন্তু 7 দিন পরে বাদল ভাই প্রতিদিন 2 দিন 3 দিন পরে এসে বলে যে না এখানে ঢোকা যাবে না। আমাদেরকে বলা হতো নকশাল, আমরা যারা বামপন্থী ছিলাম যে না খালেদ মোশাররফ এখানে আইডেন্টিফাইড হয়ে গেছে নকশাল, তো সময় লাগবে না। এনিওয়ে পরে আমার নেতা রাশেদ খান মেনন আমাকে, আমি যেহেতু বরিশালের ছেলে, আমাকে বলছে না তুমি ওখান থেকে চলে আসো। ওখানে কি করছো? আমার ইচ্ছা ছিল ঢাকাতে আমি গেরিলা অপারেশন করবো বাদল ভাইদের সাথে। এনিওয়ে আমি তখন আবার ওই 9 নম্বর সেক্টর বরিশালের কলকাতা চলে যাই। ওখানে গিয়ে আমার বন্ধু তৎকালীন ছাত্রলীগের সভাপতি মনসুর আলম মন্টু উনি আসেন। ওনাকে ইতিপূর্বে আমির হোসেন আমু আমাদের বরিশালের আওয়ামী লীগের ছাত্রলীগের তৎকালীন লিডার ছিলেন, উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন মুজিব বাহিনী ফর্ম হচ্ছে তুই চলে আয় এখান থেকে। এনিওয়ে সেখানে আমি জয়েন করার তো সুযোগ ছিল না, যাওয়ার কথা প্রশ্নই ওঠে না, যাইনি। কিন্তু আমি ওই সময় জেনেছি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের 11টি সেক্টরের বাইরেও ভারতীয় সরকার মুক্তিযুদ্ধের মধ্যে বিভেদ তৈরি করার জন্য তাদের ছত্রছায়ায় বিভিন্ন বাহিনী তৈরি করেছিল। একটি ছিল, তার নাম ছিল মুজিব বাহিনী, পরবর্তীতে হয়েছে গণবাহিনী। সেই গণবাহিনীর একজন শীর্ষ সন্ত্রাসী লিডার আজকে বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী এই ইনু। অসংখ্য সন্ত্রাস এবং অসংখ্য নারী ধর্ষণের সাথে সম্পৃক্ত ছিল কুষ্টিয়াতে এই ইনু। এই সন্ত্রাসীকে আমি দেখেছি ওখানে মুজিব বাহিনী ক্যাম্পে বামপন্থীদের নির্যাতন করার জন্য সেসব ট্রেনিং দেওয়া হতো এবং সেগুলি তারা সবক নিত। এবং এগুলি ছিল একটা পার্ট মুক্তিযুদ্ধে। যদিও বামপন্থী বা অন্যরা কোনো বিতর্ক নয়, মুক্তিযুদ্ধ সুষ্ঠুভাবে হয়ে গেছে। আওয়ামী লীগ বিভিন্নভাবে করার চেষ্টা করেছিল। আমি একটু বলি, যুদ্ধোত্তর বাংলাদেশের অসংখ্য পাট কলে আগুন জ্বলিয়ে দেওয়া হয়েছে। এগুলি শেখ মুজিব সরকারও জানতো কারা করেছে, কিভাবে করেছে, ভারতের কি উদ্দেশ্য ছিল। পরবর্তীতে মৌলানা ভাসানীর বিভিন্ন মিটিংয়ে ভারত থেকে আমাদের তখন আমাদের টাকশাল ছিল না, টাকা ছাপিয়ে আমাদের অর্থনীতিকে পঙ্গু করার জন্য তারা একই 100 টাকার নোট অসংখ্য নাম্বারে বা মৌলানা ভাসানী পল্টনের মাধ্যমে বিভিন্ন সময় দেখিয়েছে। তো এগুলো আমাদের বুঝতে হবে। আজকে ভারত বাংলাদেশকে কোনোদিন দখল করবে না। অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য তারা বিভিন্ন রকম পায়তারা করেছে এবং বর্তমান সরকারের কেন্দ্রীয় সরকার হচ্ছে দিল্লি সরকার। দিল্লি সরকার অনবরত বাংলাদেশের বিভিন্ন ইয়েতে ইন্টারফেয়ার করছে। তার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে সুজাতা সিং যখন ঢাকায় এসে এরশাদকে বলে তুমি ওদের সাথে ইলেকশন যাও, বিএনপিকে দূরে রেখে আমরা একটা ইলেকশন করে এখানে একটা পাপেট তরকার তৈরি করেছি, হাসিনা আমাদের কথা মতো সবকিছু করছে, তুমিও তাকে সহযোগিতা করো। এইটা একটা নির্লজ্জ এবং অত্যন্ত জঘন্য একটা ইয়ে করেছে সুজাতা। তারপরে যদি মনে আমাদের বিবেক যদি নাড়া দেয়, আমরা যদি এগুলিকে হজম করি আর বলি যে না ভারত আমাদের কিছু করছে না, আর সময় সম্পর্কে তো অনেক অসংখ্য দৃষ্টান্ত দেখাতে পারি। ভারত সরকার কিভাবে বাংলাদেশকে আমাদেরকে শোষণ এবং নির্যাতন চালিয়ে যাচ্ছে বা আরো আমরা টক শোতে অংশগ্রহণ করবো এবং সম্মানিত